মাস ফেব্রুয়ারি 21 অহংকার রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার ওই মেলায় মাসে বলে আনন্দিত হই। প্রিয় দর্শক, আজকেও বইমেলার আকাশটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং বইমেলার পুরো পরিবেশটি আজকে অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন বরাবরের মতোই। আজকেও আমরা হাজির হয়েছি আপনাদের প্রিয় কিছু লেখক এবং পাঠকদের সঙ্গে এই বইমেলা প্রাঙ্গণে কথা বলবো তাই বলে। আমার সঙ্গে আজকে প্রথমে যিনি আছেন তিনি একজন জনপ্রিয় কথাসাহিত্যিক, একজন প্রকাশক, একজন গীতিকবি এবং একজন শিল্পী। তিনি এই প্রকাশনার এই জগৎটিতে জড়িয়ে আছেন, এই কর্মযজ্ঞে তিনি জড়িয়ে আছেন প্রায় 22-23 বছর ধরে। এবং তার সঙ্গে আজকে কথা বলবো, অনেকটা আমি বলেই ফেললাম, কিন্তু তার এবারও তো প্রকাশনা রয়েছে নিশ্চয়ই। আমাদের সঙ্গে রয়েছেন জুলফিয়া ইসলাম। কেমন আছেন আপা? শুভেচ্ছা। জি, ভালো আছি, শুভেচ্ছা সবাইকে। আমার এবারে 2021-এর বইমেলায় আমার নিজের প্রকাশনী জুই তার যাত্রা শুরু করলো এবং এটি প্রথম বছর। এটি না জুইয়ের প্রথম বছর, কিন্তু আমার বই 23 বছর থেকে আমার নিজেরই লেখা 57টা বই আছে অন্যান্য প্রকাশনীগুলোতে। তো এই প্রকাশনীতে এবার আমি অনেকগুলো ভালো বই নিয়ে আসছি। মোট 35টি বই প্রকাশিত হয়েছে। এখানে আমি উল্লেখযোগ্য 8-10টি বই নিয়ে আসছি। অনেকগুলো বই আমাদের সঙ্গেই আছে আপা, আমি যদি দেখাই দর্শকদেরকে একটু। হোসেনের মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ কিশোর গল্প, তারপর এখানে আছে কিশোর জীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা লিখেছেন ডাক্তার আমিসা আঞ্জু মুনিয়া। প্রকৌশলী ভাষা আন্দোলনের কিশোর ইতিহাস, এটা লিখেছেন প্রকৌশলী মুতাসিম হাসান মেহরান। তারপর ছোটদের শেখ হাসিনা, এটা লিখেছেন ডাক্তার আমিসা আঞ্জু মুনিয়া। তারপর বিজ্ঞানীদের ছেলেবেলা, এটা লিখেছেন প্রকৌশলী মুতাসিম হাসান মেহরান। এবং মানচিত্রে শেখ রাসেল, এটা আমারই লেখা। এখানে আছে গানে গানে বঙ্গবন্ধু, এখানে 25টি গান আছে। এই গানগুলো বঙ্গবন্ধু আমার হাতে রয়েছে এই মুহূর্তে। এই 25টা গানেই সুর দেওয়া হয়েছে এবং আমাদের দেশের বরেণ্য শিল্পী সুবীর নন্দী 2টো গান গেয়েছেন এই বইয়ের। তারপরে রফিকুল আলম একটি গেয়েছেন, রথীন্দ্রনাথ রায় একটি গেয়েছেন, ভারতের শ্রীকান্ত আচার্য 2টো গেয়েছেন। আমার নিজেরও আছে গান। এই গানগুলো সুর করা এবং প্রচারিত হয়েছে। আপনারা আশা করি এই বইটি আপনাদের জন্য অনেক ভালো কাজে আসবে এবং পরবর্তী প্রজন্মদের জন্য এই বইটি গানে গানে বঙ্গবন্ধু, অনেক সুন্দর সুন্দর গান, সব এগুলো একটা ইতিহাস হয়ে থাকবে। এবং এই সবগুলো বই খুবই প্রয়োজনীয় বই এবং আমাদের বর্তমান প্রজন্মের ইতিহাস জানার জন্য তাদের, বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস। এবং এই যে আজকে এই বইটা আসলো সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ কিশোর গল্প, এরপর আসবে আনোয়ারা শহীদ হকের কিশোর গল্প, মুক্তিযুদ্ধের কিশোর গল্প। এইটা আগামীকাল 2-1 দিনের মধ্যে এসে যাবে। আরও ভালো ভালো বই নিয়ে আসছি আমি। এবং জুই প্রকাশনের প্রত্যেকটা বই আপনার পড়ার মতো। এখানে কোনো আপনারা অনেক ভালো ভালো বই পাবেন। যাত্রা শুরু করেছে পছন্দের বই, ভালো বই এবং জাতিকে উপহার দেওয়ার মতো ভালো বই নিয়ে আমি যাত্রা শুরু করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, শুভকামনা রইল। নিশ্চয়ই জুলফিয়া ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। এবং অবশ্যই জুই প্রকাশনীতে অবশ্যই একবার হইলেও ভিজিট করবেন আপনারা সবাই, যারা পাঠকরা রয়েছেন। সেখানে অনেক নতুন নতুন বই এসছে এবং আপাতত বললেনই তেমন, সেগুলোকে অবশ্যই পড়বার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আমি ডেকে নিচ্ছি একজন খুবই জনপ্রিয় টেলিভিশন পার্সোনালিটি, আমার একজন খুব অত্যন্ত শ্রদ্ধেয় একজন সিনিয়র বলবো এই কর্মযজ্ঞে। আমার ওনার নামটাই যথেষ্ট আসলে, দেবাশিস বিশ্বাস। দাদা কেমন আছেন? খুব ভালো আছি। আর বইমেলায় আসলে আসলে ছোটোবেলার থেকেই ভালো থাকি। বইমেলায় আসলে খুব ভালো লাগে, কারণ বই আমার সবচেয়ে প্রিয় বস্তু। বই পড়তে, বই সংগ্রহ করতে যার পর নাই আনন্দ তখনও ছিল, আমি এখনও পাই। দাদা, আপনার হাতে যে বইটি আছে সেটা নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, আমি আজকে একটু নিজের কথাই বলতে এসেছি, যদিও এটা আমার নিজের লেখা। আমরা শুনতে চাই। যার লেখা বই তিনি আমার শ্বশুর মশাই। তিনি ইহ জগতে বর্তমানে নেই, কিন্তু তার লেখাটি এই প্রথমবারের মতো বইমেলায় এসছে। বইটির নাম হচ্ছে হিন্দু সমাজ প্রবাহ ও বর্ণভেদ প্রথা। একটু মলাটটা দর্শকদের দেখা। এটা আমিও দেখাতে চাই মলাটটা, কারণ খুব চমৎকার মলাট এবং এটা যে ফন্টগুলো আছে, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমার খুব ভালো লেগেছে। পবিত্র রঞ্জন সরকার আমার শ্বশুরমশাই, তো ওনার ইচ্ছে ছিল যে এই বইটা ছাপানো হোক কোনো এককালে। তো উনি দেখে যেতে পারেননি, বাট ওনার যারা আছেন, যারা ছেলেমেয়েরা আছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় বইটি বেরিয়েছে। আর হিন্দু ধর্মের উপরে আসলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তো কারণ সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম যেহেতু, তো সেখানে নানা রকমের বর্ণভেদ আছে
এবং সেগুলোর প্রথা আছে, যেই সমাজ প্রবাহ আছে, সেগুলো নিয়েই মূলত এই বইটি। এবং এখানে হচ্ছে কি অনেক ভুল ধারণা আছে, কিছু জ্ঞান আছে যেগুলো আমরা আসলে কখনো পাইনি, তো এই বইয়ের মাধ্যমে সেগুলো পাওয়া যাবে। আর আমাদের যেহেতু 4টে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, সেই বেদগুলোকে কেন্দ্র করে, বিশেষ করে ঋগ্বেদকে কেন্দ্র করেই এই বইটি লেখা। এবং এই বইয়ে অনেক ইন্টারেস্টিং কিছু পার্ট আছে যেগুলো আসলে আমাদের ধারণাকে পাল্টে দেবে। এবং আমি এটা বলতে চাই যে সকল ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে এ ধরনের বইগুলো যদি আমরা পড়ি এবং সংগ্রহশালায় রাখি, তাহলে আমাদের সংগ্রহশালাও অনেক সমৃদ্ধ হবে এবং আমাদের জ্ঞান, যে জ্ঞানের যে ভাণ্ডারটা, সেটা আরও সমৃদ্ধশালী হবে। দাদা এটা কোথায় পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে হচ্ছে সপ্তডিঙা প্রকাশনী, ওরা বের করেছেন 433 নম্বর স্টলে। তো এবং আমি যেটা জেনেছি লাস্ট খবর পাওয়া পর্যন্ত, সেটা হচ্ছে যে সপ্তডিঙার স্টলে এটা এখন পর্যন্ত সর্বাধিক বিক্রিত বই। এবং এটা আরও আনন্দের বিষয় এই কারণে যে এই ধরনের বই যেগুলো আসলে আমরা মনে করতাম একসময় যে এই ধরনের বই মনে হয় না বাজারে চলবে, তো সেই জায়গার থেকে আমরা ওই ধারণা থেকে বেরিয়েছি। মানুষ এখন একটু জ্ঞান আরোহণ করতেও পছন্দ করে বিনোদনের পাশাপাশি। তো সেই জায়গার থেকে আমি অল দ্য বেস্ট এই বইয়ের জন্য। এবং আমি আশা করব যারা এই বইটি কিনবেন বা যারা এই বইটি তাদের সংগ্রহে সংরক্ষণ করবেন, তারা লাভবানই হবেন। আমিও নিশ্চিত এই ব্যাপারে, এবং অবশ্যই সপ্তডিঙে একটা ভিজিট করবেন আপনারা। এবং এই বইটির জন্য, এই বইটি হাতে দেখতে পাচ্ছেন দেবাশিস দার হাতে রয়েছে, দেবাশিস দা বলেছেন বারে বারে পড়বার জন্য, নিশ্চয়ই পড়বেন দেবাশিস দা। প্রিয় দর্শক, আরও লেখক আমাদের সঙ্গে রয়েছেন। এবারে ডেকে নিচ্ছি আমাদের সঙ্গে আরও যিনি আছেন, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। শেষ চিঠি, দর্শক যদি বলেন কিসের শেষ চিঠি ছিল এটি? এই শেষ চিঠিটা পরিচয় পর্বটার আগে আমি আগেই বলতেছি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং এই দেশটাকে স্বাধীন করার জন্য যারা বুকের রক্ত দিয়ে চলে গেছেন, তারা দিয়ে গেছেন আমাদেরকে স্বাধীনতা, তাদের সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। শেষ চিঠি উপন্যাস সম্পর্কে শুধু আমি বলতে চাচ্ছি যে আমাদের সমাজে আমরা সবাই শিক্ষিত, মাস্টার্স কমপ্লিট করতেছি, পিএইচডি নিচ্ছি, আমরা অনেক বড় বড় শিক্ষা অর্জন করে অনেক বড় বড় সার্টিফিকেট নিয়েছি, কিন্তু একজন বাবা রমিজউদ্দিন মাস্টার, সে অনেক দুঃখ করে তার ছেলেদেরকে বলে যে জীবনের সর্বস্বটুকু দিয়ে তোদেরকে অনেক বড় মানুষ করেছি, তোরা সমাজের অনেক বড় উঁচু স্থানে স্থান পেয়েছিস, দুর্ভাগ্য আমার যে তোদেরকে আমি সত্যিকারে মানুষ করে গড়ে তুলতে পারিনি, এটি আমার জীবনের চরম ব্যর্থতা। আর সেই জন্যই বলবো আমরা সবাই যেন শিক্ষিত হলেও আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি, এই উপন্যাসে আমি সেই কথাটাই লিখেছি। আর সেই জন্যেই আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় পড়ন্ত বিকেলে রংধনুর 7 রঙে মাখা, রংধনুতে রাঙানো এই পড়ন্ত বিকেলের ভালোবাসার রংটা যেন অনুরণিত হয় আমার সমস্ত পাঠক প্রিয়তার মনে। আর সেই জন্যেই আজকের এই চ্যানেল আইয়ের মাধ্যমে আমার সমস্ত পাঠকদেরকে জানাচ্ছি আমার লাল গোলাপ শুভেচ্ছা। আর সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার যোগ্য কন্যা শেখ হাসিনা, ওনাকে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এই জন্য এই করোনার ক্রান্তিকালও উনি দেশকে টেনে নিয়ে গেছেন, আমাদের জাতিকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন, আমি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আর সেই সাথে আমি এটা অনুরোধ করব, আমরা অনেক শিক্ষিত হতে পারি, আমরা অনেক বড় ডিগ্রি অর্জন করতে পারি, আমরা অনেক সার্টিফিকেট নিতে পারি, কিন্তু আমরা যেন আমাদের বাবা মার প্রতি দায়িত্ব ভুলে না যাই, আর আমরা যেন সমাজের সত্যিকারের একজন ভালো মানুষ রূপে দাঁড়াতে পারি। সেই জন্য আমার সমস্ত মানুষের প্রতি বিনীত অনুরোধ রইল। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। শেষ চিঠি পড়ার আমন্ত্রণ রইল সবাইকে, অনেক ধন্যবাদ। এবারে একটি দুটি শব্দ যেটি আসলে আমাদের কাছে খুবই পরিচিত, সেটা হচ্ছে লোডশেডিং, কিন্তু লাভ শেডিং আসলে কখনো শোনা হয়নি। আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি লাভ শেডিং বইটির লেখককে। তার গায়েই তার সেই লেখার কাপড়টি জড়ানো রয়েছে। আমি বইটি হাতে নিতে একটু বলবো, লাভ শেডিং কিভাবে হয় বলেন তো আমাকে দর্শক। ইব্রাহিম ভুইয়া আছেন আমাদের সঙ্গে। আসলে লাভ শেডিং শব্দটা হচ্ছে আবিধানিক এবং গতানুগতিক না। বিদ্যুৎ আবিষ্কারের পূর্বে যেরকম লোডশেডিং শব্দটার সাথে আমরা পরিচিত ছিলাম না, সময়ের সাথে সাথে অনেক নতুন নতুন শব্দের সৃষ্টি হয়, যেমন সেলফি, ফটো, তারপরে হচ্ছে ভাইরাল, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম না। তো বহু সময়ে বহু শব্দের সৃষ্টি হয়। তো লাভ শেডিং এই শব্দটা আমারই সৃষ্টি। আমি এই গল্পের মাধ্যমে, এই উপন্যাসের মাধ্যমে বোঝাতে চেয়েছি, আমি একটু যাই যে চণ্ডীদাস রজকিনীর জন্য 12 বছর বড়শি বাইল। 12 বছর পর রজকিনী বলল, কি হে মাছ ধরে? চণ্ডীদাস উত্তরে বলল, এই তো 12 বছর পর একটা টিপ দিল। আমি এই কথাটা কেন বলেছি এটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন।
চণ্ডীদাস রজকিনীর, ছোটোবেলায় আমরা চণ্ডীদাস রজকিনীর উপন্যাস গল্প পড়েছি, দেবদাস পড়েছি, রোমিও জুলিয়েট পড়েছি, লাইলি মজনুর উপন্যাস পড়েছি, প্রেমের উপন্যাস শিরি ফরহাদ পড়েছি। এই গল্পগুলো সেই সময়কার সামাজিক মূল্যবোধ এবং পটভূমির উপর লেখা হয়েছে। তা আজকে আমরা যদি 80-র দশকে দেখি যে ভালোবাসার যে ধরন রকম ছিল, 90-র দশকে এসে কিছু পরিবর্তন হয়েছে, 00 দশকে এসে আরও পরিবর্তন হয়েছে। আরো পরিবর্তন হবে সামনে। তা এক দশক মানে অর্থাৎ 2010 থেকে 2020-এ আমরা সুপার ডিজিটাল যুগে প্রবেশ করেছি। এখন এই আচ্ছা, আমি ডিজিটাল কথাটা আপনাকে থামাতে চাই, কারণ হচ্ছে আপনার গায়ে যে গেঞ্জিটি দেখতে পাচ্ছি এখানে আপনার বইয়ের নামটি লেখা আছে। তো আমি কি ধরে নেব এটা অভিনব বিপণনের একটা প্রক্রিয়া? হ্যাঁ, এটা অভিনব একটা বিপণনের প্রক্রিয়া। যেহেতু আমরা নতুন লেখক, নবীন লেখক, আমার বন্ধুবান্ধবরা এই টি শার্টটি স্পন্সর করেছে এবং আজকে আমার মোড়ক উন্মোচনের কথা ছিল। আজকে একটা যেহেতু অনাকাঙ্ক্ষিত 6টা 6:30টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, তো তারা আসতে পারতেছে না। আমার এই মোড়ক উন্মোচনের অনুষ্ঠানটা আগামী শুক্রবার 11:30টায় করব। নিশ্চয়ই তারপরে বই, তার আগেই নিশ্চয়ই দর্শকরা পাঠকরা বইটা কিনবেন। লাভ শেডিং লিখেছেন ইব্রাহিম ভুঁইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাকে নিয়ে যাচ্ছে আরও একটি অংশে আমাদের, যেখানে রয়েছেন আমার সিনিয়র সহকর্মী আদিত্য শাহিন। নিয়ে যাচ্ছে বই পরিচিতিতে সরাসরি। আমরা মার্চ দেখতে দেখতে মার্চের শেষ দিনে পৌঁছে গেলাম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যে মাস মার্চ, এই মার্চের শেষ দিন, অর্থাৎ আমরা মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পেরিয়ে 51 বছরে পা রেখেছে বাংলাদেশ। একইভাবে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষেও 101 বছরে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মের হিসেব আমরা করতে পারি। আজ মার্চের শেষ দিন মানেই আগামীকাল থেকে আসছে এপ্রিল মাস, আমাদের জাতীয় জীবনের সবচেয়ে সার্বজনীন যে উৎসব বাংলা বর্ষবরণের মাস। একইভাবে আমাদের বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের মাস এপ্রিল, বৈশাখ, সব মিলিয়ে আজ বইমেলা অন্যভাবে। আমরা এই মার্চের শেষ দিনেও বইমেলা নিয়ে আমরা অন্যভাবে ভাবছি, অন্যভাবে চিন্তা করছি। এই করোনা কঠিন সময়ে বইমেলার সময়কে আজকে আরও কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 3টা থেকে 6:30 পর্যন্ত বইমেলায় মানুষের, পাঠকের উপস্থিতি যথেষ্টই এবং সেরকম ভিড় আমরা লক্ষ্য করছি। তারা বই কিনছেন এবং বইমেলার প্রতি তাদের যে আগ্রহ তা রয়ে গেছে। এরকম একটি কঠিন সময়েও বইমেলাকে সবাই দারুণভাবে তার প্রাণের সন্ধান করতেই, প্রাণের শক্তি নিতেই যেন বইমেলাতে আসছেন। বইমেলায় প্রতিদিনের যে আয়োজন, প্রতিদিনের যে উপস্থিতি, সেটি আনন্দ আলো বইমেলা প্রতিদিন, সেটি আমরা যথারীতি আজকে দেখছি। যেটি প্রকাশিত হয়েছে তাদের প্রধান শিরোনাম, বইয়ের মেলায় চলচ্চিত্রের শুটিং। এটি বইমেলা প্রতিদিনের আজকের প্রধান শিরোনাম। আজ যেসব বই নিয়ে আমি কথা বলতে চাই তার শুরুতেই রয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ওপরে একটি স্মারকগ্রন্থ। এটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্পাদনা করেছেন অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। আমাদের বাংলাদেশের, আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শিক্ষাবিদ ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। তিনি দীর্ঘদিনের তার চিন্তার ফসল বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব নিয়ে তার এই কাজটি। এটি একটি সম্পাদনা গ্রন্থ হলেও এর মধ্যে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সম্পর্কে অনেক অজানা তথ্য তিনি সন্নিবেশ ঘটিয়েছেন। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন লিখেছেন, তার পরিবারের অন্যান্য সদস্যরা লিখেছেন। এছাড়া বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সম্পর্কে যারা একেবারে সম্যক অবগত, যারা কাছ থেকে দেখেছেন, তারা বিভিন্ন সময়ে তার যে অবদান দেখেছেন আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের পেছনে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন সংগ্রাম এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের পেছনে যার অনুপ্রেরণা কাজ করেছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, সেই সম্পর্কিত বিষয়গুলো এই বইতে খুব ভালোভাবে উঠে এসেছে। আরেকটি বই রয়েছে মঞ্জু সরকারের উজান যাত্রা। এই বইটি আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। উজান যাত্রা। বদরুল আলম খানের সোভিয়েত রাশিয়া ভাঙল কেন, এটি একটি প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। বদরুল আলম খান অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন এবং তিনি দীর্ঘদিন যাবৎ রাজনীতি এবং রাজনীতি সহ সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন। তার বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। এবার বইমেলায় এসছে তার বেশ কয়েকটি বই, তার মধ্যে এটি একটি, সোভিয়েত রাশিয়া ভাঙল কেন। ইনার ইঞ্জিনিয়ারিং, একজন সদ্গুরু পরিচিত ভারতের, তিনি
সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে সারা পৃথিবীতে বেশ মানুষের আগ্রহ কেড়েছেন। তার যে ইনার ইঞ্জিনিয়ারিং এর উপরে এই বইটি অনুবাদ করেছেন নিত্যানন্দ বিশ্বাস, এবং বইটি প্রকাশিত হয়েছে। খুব ভালো একটি অঙ্গসৌষ্ঠব এবং খুব ভালো প্রোডাকশন বলা যেতে পারে। এটি প্রকাশ করেছে উড়াল বুকস নামে একটি প্রকাশনা। হায়নার খাঁচায় অদম্য জীবন মন্টু খানের একটি বই। সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়, এই বইটি আগেও প্রকাশিত হয়েছিল, ঐতিহ্য থেকে এবার দ্বিতীয় প্রকাশ বলা যেতে পারে, এবং বইটিতে ভূমিকা লিখেছিলেন 1990 সালে কবি শামসুর রহমান। হায়নার খাঁচায় অদম্য জীবন মন্টু খান তার ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প। 71-এ তিনি যে 71-এ পাকিস্তানি হানাদারদের দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন এবং তাদের সেই সময়কার জীবন নিয়ে এখানে লিখেছেন তিনি। ক্ষিতিমোহন সেনের ভারতীয় মধ্যযুগে সাধনার ধারা। ক্ষিতিমোহন সেনের এই বইটিও পুরনো, আমাদের সাধনার জগতে বইটির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই বইটির ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্ল বর্মণের। এই বইটি সম্পর্কে যারা লেখালেখির সঙ্গে যুক্ত তারা সবাই জানেন। এই বইটি আমাদের অনেক পরিচিত একটি গ্রন্থ, বাংলা সাহিত্যের পরিচিত গ্রন্থ। অদ্বৈত মল্ল বর্মণ একটি উপন্যাস লিখেছেন, একটি লেখায় তিনি বাঙালির মন জয় করেছেন এবং বাঙালির মাঝে সমাদৃতি লাভ করেছেন। তিতাস একটি নদীর নাম, যা দিয়ে চলচ্চিত্র হয়েছে, এবং তিতাস একটি নদীর নাম নিয়ে এখনও সাহিত্যে আলোচনা এবং এটির বহুমুখী আলোচনা এখনও অব্যাহত রয়েছে। অধ্যাপক আবু সাঈদের বাংলাদেশের গেরিলা যুদ্ধ নিয়ে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। অধ্যাপক আবু সাঈদ প্রাক্তন তথ্য প্রতিমন্ত্রী, তাকে আপনারা চিনে থাকবেন। বাংলাদেশের গেরিলা যুদ্ধ। নাসরিন জাহানকে আমরা কৃতি একজন উপন্যাসিক, কথা সাহিত্যিক হিসেবে জানি। তার এবারের বইমেলায় এসছে একটি কাব্যগ্রন্থ, আমি তোমাকে মায়াবাসী অথবা করোনা করুণের গান। নাসরিন জাহানের সম্পর্কে নতুনভাবে জানার সুবিধা হবে এই কাব্যগ্রন্থটি পড়লে, কারণ এখানে তিনি তার কাব্য প্রতিভার এক অনন্য স্বাক্ষর রেখেছেন। সকৃত নোমানের যে বইটি এবারে বইমেলায় এসছে, উজানবাসী একটি বেশ পাঞ্জেরি প্রকাশনী থেকে প্রকাশিত বেশ মোটা একটি গ্রন্থ, 416 পৃষ্ঠার উজানবাসী। এখানে আমরা সকৃত নোমানকে দেখছিলাম একটু আগে, আমরা চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য। বইমেলায় আজ বেশ কয়েকজন প্রকাশক লেখকের উপস্থিতি আমাদের এই প্রচার অনুষ্ঠানের এখানে রয়েছে। আমরা একজন প্রকাশকের সঙ্গে কথা বলবো, আলমগীর শিকদার লোটনের সঙ্গে, তার আকাশ প্রকাশনের স্বত্বাধিকারী তিনি। তার সঙ্গে আমরা কথা বলবো যে এবারের বইমেলা অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম, কারণ এবারের বইমেলায় আমরা এই করোনা কঠিন সময়ে বইমেলা নিয়ে নানান রকমের সংশয়, যে বইমেলায় গেলে ভীতি নানান রকমের, তারপরেও কিন্তু মানুষের যে বইয়ের প্রতি আগ্রহ, বই মেলার প্রতি আগ্রহ, এটি কোনোভাবেই এড়ানো সম্ভব নয় এবং বাঙালি জীবনের একটি আলাদা বৈশিষ্ট্য। বইমেলায় এসে কিংবা বইমেলায় এবারের উপস্থিতি, আপনাদের উপস্থিতি, প্রকাশকদের উপস্থিতি সব মিলিয়ে আপনারা কি ভাবছেন এবারের বইমেলা? ওই যে বললেন না, মানুষের উদ্যম থেমে থাকে না। তা আমি তো দেখছি তো, আমরা যারা প্রকাশক পাঠক যারা আছি তারা কিন্তু বই মেলে এই যে করোনার পরিস্থিতি, আজকে 6:30, তার মানে একটা বিশাল একটা অবস্থা যে করোনা যে কোনো মুহূর্তে আমাদের গ্রাস করতে পারে। তারপরে দেখেন মেলায় কিন্তু পাঠক প্রকাশকের পরিমণ্ডল, এই যে এই অবস্থায় আমরা মনে করি যে এটি মানুষের নৈতিক একটা ক্যারেক্টার, যে বই যেখানে সেখানে পাঠক আসবে এবং শিক্ষিত সমাজের মানুষগুলো দাবিত হবে। সেই কারণে সবসময় ভাবি যে আর যে 21-এর মেলায় কিন্তু এবার মার্চে মেলায় চলে আসলো, আজকে 31শে মার্চ, তারপরে কিন্তু বইমেলা কিন্তু থেমে থাকেনি। এখন সরকার, আমরা সবাই বাধ্য হয়েছি 6টা 6:30, যদি 9টাও বলতেন তারপরেও মানুষ পেতেন। আপনাদের এবারের প্রকাশনায় আমরা লক্ষ্য করেছি বেশ ধর্মীয় একাধিক গ্রন্থ প্রকাশিত হচ্ছে। এই প্রকাশনা সম্পর্কে যদি আপনি। আসলে ধর্মীয় না, এটা হলো জিয়াউদ্দিন বারানির তারিখে ফিরোজ শাহী, এটা ভূমিকা অধ্যাপক আব্দুল সবুর খান করেছে। এটা 1266 খ্রিস্টাব্দে তখন এই ফরাসি ভাষায় এই বইটা বের হয়েছিল। সেই বইটি আবার আমরা বাংলায় এটা আমরা আকাশ প্রকাশনা থেকে আমরা এটা প্রকাশ করেছি। ঠিক একই টাইপের বই মশিরি আলমগীর,
এই বশির আলমগীর, এটা মোহাম্মদ সাকিব মোহাম্মদ খান মির্জা আহমদ কাজিম, উনিও 1400 সালে এই বইটি আরঙ্গজেবের সময় এটা বইটি প্রকাশ করেছিল। পরবর্তীতে আমরা বাংলায় এই বইটি 1710 খ্রিস্টাব্দে প্রকাশ হয়, পরবর্তী ইংরেজিতে 1947 খ্রিস্টাব্দে স্যার যদুনাথ সরকার, পরবর্তীতে আমরা 2021-এ আমরা আকাশ প্রকাশনা থেকে এই বইটি আমরা প্রকাশ করেছি। এটা আসলে দেখতে বোঝা যাচ্ছে যে ধর্মীয় অ্যাকচুয়ালি মোগল সময়ে মোগল সাম্রাজ্যের মানে সম্রাটদের এই বইগুলো আমরা প্রকাশ করেছি। ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমরা জানলাম এবারের বইমেলা এবং আপনাদের প্রকাশনা সম্পর্কে। আজকে আরেকজন আমাদের সামনে রয়েছেন অতিথি, সুজন হাজং। তার সঙ্গে আমরা কথা বলবো যে বিষয়গুলো নিয়ে, সেটি হচ্ছে তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সাংস্কৃতিক এবং ভাষা সাংস্কৃতিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ, এবং বিরিশিরিতে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সাংস্কৃতিক কেন্দ্র, সেই কেন্দ্রের দায়িত্ব আপনি নিযুক্ত হয়েছেন। আপনার কাছে জানতে চাইবো যে আমাদের এই ভাষা সংস্কৃতি, আমাদের বইমেলায় আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের যে অংশগ্রহণ কিংবা তাদের আগ্রহ, তাদের উপস্থিতি কতখানি? আসলে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের যে লেখক মানে যারা রয়েছেন, তারা বইমেলায় তাদের সবসময় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করি। এবারও তার ব্যতিক্রম হয়নি, যদিও করোনাকালীন আমাদের আদিবাসী লেখকরা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ির অনেক লেখকরা আছেন, এবং আমাদের বৃহত্তর ময়মনসিংহে হাজং, গারো, কোচ, বানাই, ডালুহদি, বর্মন সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তারা লেখা, তাদের অনেক বিভিন্ন প্রকাশনী থেকে তাদের লেখা বের হয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবেই তাদের প্রতি বছরই বইমেলায় আসেন, এবং তাদের বিশেষ করে আমি মনে করি যে আদিবাসীদের ভাষা আজকে বিলুপ্তির পথে। আজকে আদিবাসী ভাষা নিয়ে আমি বর্তমানে কাজ করছি। আমার বিরিশির ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল যে একাডেমি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তরুণ বয়সে পরিচালক নির্বাচিত করেছেন। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সমতলের আদিবাসীদের পক্ষ থেকে। এবং আদিবাসী ভাষা বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য সেখানে অভিযান তৈরি করা হচ্ছে। এবং সেখানে আপনারা কি কোন কোন ভাষা সুরক্ষার উদ্যোগ নিয়েছেন? বিশেষ করে আমার একাডেমিতে, বিরিশির ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে, সেখানে হাজং, গারো, কৌচ, হদি, ডালু, মান্দাই এবং বানাই সম্প্রদায়। পৃথক ভাষা রয়েছে? হ্যাঁ, পৃথক ভাষা রয়েছে। তাদের কি ভাষা, মানে আমি যে বলতে চাচ্ছি হরফ, অক্ষর রয়েছে? অক্ষর নেই, আমাদের এখানে অক্ষর নেই। পার্বত্য চট্টগ্রামে অনেক জাতিসত্তার অক্ষর রয়েছে, কিন্তু আমাদের এখানে অক্ষর নেই। কিন্তু ভাষাগুলো সুরক্ষার জন্য অভিধান তৈরির প্রক্রিয়া চলছে। এবং আমার একাডেমি থেকে শ্রদ্ধেয় কবি রফিক আজাদ সেখানে দীর্ঘদিন সেই একাডেমির পরিচালক ছিলেন, 6 বছর ছিলেন। সেখানে মাটির সুবাস নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হতে যাচ্ছে। আমরা আবার নতুন উদ্যমে সেটা বের করছি। এবং জানিরা, যেটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য নিয়ে গবেষণামূলক একটি পত্রিকা জানিরা, সেটি প্রকাশ করতে যাচ্ছি। এবং আমি মনে করি আগামী দিনে বিরিশির ক্ষুদ্র কালচারাল একাডেমির যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে জীবনধারা, তাদের যে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমি নিরন্তরভাবে কাজ করব এবং ভালো কিছু আশা করি। ধন্যবাদ সুজন হাজং। আপনার কাছ থেকে আমরা জানলাম যে আসলে যারা নিবেদিত প্রাণ কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, আমরা বাংলা সাহিত্যে যারা কাজ করছেন, তাদের কাজ আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, তাদেরও জীবনের অনেক গল্প রয়েছে, তারা অনেক কাব্য চর্চা করছেন, তারা উপন্যাস লিখছেন, কিন্তু সেগুলি আমাদের কাছে আসছে না, কারণ সেই ভাষা সম্পর্কে আমাদের ধারণাও নেই। তো যে কারণে সেই ভাষা সম্পর্কে আমরা যদি ধারণা লাভ করতে পারি, তাদের জীবন, তাদের লেখালেখি সম্পর্কেও আমরা জানতে পাবো। ধন্যবাদ আপনাকে। আমরা শাফি আহমেদের কাছে যাব, আরও কয়েকজন মানুষের কথা শুনবো। ধন্যবাদ আদিত্য শাহিন। প্রিয় দর্শক, আমরা পাঠক লেখকদের সঙ্গে তো কথা বলি, আজকে কথা বলবো একজন ফটোগ্রাফারের সঙ্গে। একজন তরুণ ফটোগ্রাফার দেখতে পাচ্ছি, উনি ছবি তুলছেন অনেক। আমি তাকে ডেকে নিচ্ছি এই মুহূর্তে। প্রথমে তার নামটা জানতে চাইবো। আমার নাম শারমিন শীতল। আমি আসলে প্রফেশনাল ফটোগ্রাফার না, শখে ফটো তুলছি। আচ্ছা, প্রথমে আপনার কাছে জানতে চাও সেটা হচ্ছে যে, যেহেতু এখন আমরা মোবাইল ফটোগ্রাফির যুগে আছি আর কি বলতে পারি, আমরা মোবাইল দিয়ে অনেক প্রফেশনাল কাজ করি, তো এত বড় একটা ক্যামেরা নিয়ে ঘুরছেন, আমার প্রশ্নটা আপনার কাছে যে কী ছবি তুলছেন এখানে বইমেলা? ছবি অনেক কিছুর তুলেছি, বিভিন্ন বইয়ের ছবি, তারপর হচ্ছে আমাদের নিজেদের ছবি, সব কিছু মিলে অনেক কিছুর ছবি তুলেছি। অনেকেই তো এখানে ঘুরতে আসছেন, দেখতে আসছেন, পরিবারকে নিয়ে আসছেন, প্রিয়জনকে নিয়ে আসছেন, তাদের ছবি কি তুলছেন? হ্যাঁ, মোটামুটি সবারই কম বেশি তোলা ছবি হয়েছে।
তো বেশি ছবি তুলেছি আমি বই, বিভিন্ন বই ভালো লাগে আমার। বই পড়া একটা শখ, মানে মাঝে মধ্যে বই পড়তে ভালো লাগে রাতের বেলা, এজন্যই আর কি বই কিনেছি, অবশ্য বইয়ের ছবিও তুলেছি। লেখকদের ছবিও তুলছেন আপনি। হ্যাঁ অনেক ধন্যবাদ। নিশ্চয়ই ছবিগুলো অনেক আর্কাইভাল ভ্যালু ক্রিয়েট করবে ভবিষ্যতে, আপনি যদি রেখে দেন সেই ছবি। হ্যাঁ অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে তরুণ ফটোগ্রাফার। আমি আপনাকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। এবারে ডাকবো আরেকজন লেখককে, আমাদের সঙ্গে আছেন আব্দুল ওয়াসিক, রাজনীতিবিদ আব্দুল ওয়াসিককে নিয়ে লেখা M.A. করিম, লেখক M.A. করিম। যদি বলেন আব্দুল ওয়াসিক সম্বন্ধে কি লিখেছেন আপনি বইটিতে? আব্দুল ওয়াসেক ঢাকা জেলার নবাবগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ তথা সারা ভারতবর্ষের অবিংশবাদিত্ব তিনি নেতা ছিলেন। তিনি রাজনীতি করেছেন শেরেবাংলা ফজলুল হকের সাথে, তারপরে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে, এবং বঙ্গবন্ধুর তিনি একজন উস্তাদ ছিলেন। হ্যাঁ, 3টে ছবি দেওয়া আছে। এবং সবচেয়ে বড় কথা, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশ প্রশাসনকে তার জ্বালাময় বক্তৃতায় তিনি প্রকম্পিত করেছিলেন। ইংরেজদের বিরুদ্ধে তিনি লড়েছেন এবং দেশকে স্বাধীন করার জন্য তিনি অনেক জীবন বারবার কারাবরণও সে করেছেন। এবং বিশেষ করে শ্রীপদ্ম অপসারণ, তারপর হলে মুভমেন্ট, এই যে ইংরেজদের যে মূর্তি ছিল সেইগুলো তিনি ভেঙে ফেলেছেন এবং সত্যিকারের জিনিস তিনি প্রতিষ্ঠিত করেছেন। এবং সবচেয়ে বড় কথা, তিনি একজন আদর্শ চরিত্রবান লোক ছিলেন। জীবনে ঘুষ, অন্যায় এগুলো তিনি বরদাস্ত করতেন না। এবং বর্তমান প্রজন্ম এবং ছাত্রছাত্রীরা যদি তার জীবনে আদর্শ তারা পালন করেন, অনুসরণ করেন, তাহলে প্রকৃত তারা মানুষ হবে, ভালো হবে আমাদের বাংলাদেশ তথা সব দেশের একটা সুন্দর শৃঙ্খলা জাতি পরিণত হবে। এবং আমার দর্শকদের কাছে অনুরোধ যে ওয়াসিক মিয়ার একটা আদর্শ আপনারা পালন করুন। এবং ওনাকে বলা হতো রয়্যাল বেঙ্গল অফ ইস্ট পাকিস্তান। সমস্ত ভারতবর্ষ তাকে দেখে তার বক্তৃতা শুনে তারা কেঁপে উঠত। তিনি এত বড় একজন নেতা ছিলেন। এবং এইসব নেতাদের দুঃসাহসিক সেই নেতৃত্বগুলোকে আপনি বইয়ের উপরে তুলে ধরেছেন, তাই তো? ছাত্র ছাত্রীরা যাতে করে তাদের জীবনের প্রতি, তাদের চরিত্রে এটা প্রতিফলিত করলে এটা সুন্দর হবে আমাদের বাংলাদেশ এবং একটা আদর্শ বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। চমৎকার ভাবনা লেখক, আপনার এই বইটি লেখার পিছনে আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য। একজন তরুণ লেখককে ডেকে নিচ্ছে এবারে। আমি তার বইটি দেখতে পাচ্ছি, একটি আকাশি কালারের নীল মলাটে রয়েছে, ভালোবাসার অভাবে কেউ মরেনি। মোস্তাফিজুর রহমান, ভালোবাসার অভাবে কি আসলে কেউ মরেনি? এটা হচ্ছে অভিমান নিয়ে বলা একটি কথা, যে ভালোবাসার অভাবে কেউ মরেনি। প্রকৃতপক্ষে কেউ মরেছে কেউ মরে নাই সেটা তো আমরা বলতে পারবো। আপনি কি অভাব বোধ করেছেন কখনো? না, আমি এটা মনে হয় না। জি, বইটির বিষয়বস্তু হচ্ছে ভালোবাসা, প্রেম, অভিমান, অবহেলা, আশা, ভালোবাসার সাথে জড়িত যে সকল বিষয় এই বইটির মধ্যে আমি একত্রিত করার চেষ্টা করি। কাব্যগ্রন্থ? জি, এটি একটি কাব্যগ্রন্থ। এটিতে মোট কবিতা আছে 64টি। 64টি কবিতা। আপনি যদি আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানতে চাই, আপনি কিসে পড়াশোনা করেছেন? আচ্ছা, আমি এখন পড়াশোনা করছি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিলেট। আমি আছি 4th ইয়ারে। আমার সাবজেক্ট হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। সেখান থেকে প্রেমের কবিতা লেখা, লেখালেখি অনেক আগে থেকে শুরু করেছেন নাকি ইদানিং? এটি হচ্ছে আমার প্রথম বই। আর হচ্ছে লেখালেখি তো অন্তরের ভিতরের বিষয়, সেটা ভিতরেই আছে। তবে হচ্ছে বই আকারে করার চিন্তাভাবনা এই কোভিডের সময় অনেক সময় ছিল, সেই সময় আমি এই চিন্তাভাবনা করি আর কি। আর এই বইটি প্রকাশিত হয়েছে সুপার প্রকাশ থেকে। জি, স্টলে আছে, 13 নম্বর স্টল। নিশ্চয়ই প্রিয় দর্শক, এই ভালোবাসার অভাবে কেউ মরেনি বইটি আপনারা 13 নম্বর প্যাভিলিয়ন থেকে আপনারা সংগ্রহ করবেন। মোস্তাফিজুর রহমান তরুণ লেখক লিখেছেন এই কাব্যগ্রন্থটি। সবাইকে পড়বার আমন্ত্রণ রইল। এবং এই মুহূর্তে প্রিয় দর্শক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি, তবে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আরও একটি বিশেষ অংশে, সিলন চায়ের আমন্ত্রণে। সুপ্রিয় দর্শক, শুভ বিকেল। সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিলন চায়ের আমন্ত্রণ অনুষ্ঠানে, যেখানে আমাদের একজন প্রিয় লেখক থাকেন, তার সঙ্গে আমরা কিছুক্ষণ গল্প করি, তার অনুভূতি, তার লেখনী সব কিছু নিয়ে কথাবার্তা হয় সেখানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রিয় লেখক মনি হায়দার।
স্বাগত, কেমন আছেন স্যার? চমৎকার। সে কি ধরনের বই এবার বেরোলো মনে হয়? আমি মূলত কথা সাহিত্য রচনা করি, গল্প এবং উপন্যাস, এবং সেই সঙ্গে কিছু সম্পাদনার কাজও, বিশেষ স্পেশাল কিছু সম্পাদনার কাজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন বাঙালি জাতিসত্তার এক অসামান্য প্রতীক, এর সঙ্গে কোনো তুলনা হয় না। একটা সম্পাদিত বই করেছি, বইটির নাম হচ্ছে ইতিহাসে, শিল্প সাহিত্যে, বিশ্লেষণে বঙ্গবন্ধু। আমি যে নানা রকমের বই পড়াশোনা করেছি, পড়াশোনা করতে করতে মনে হয়েছে যে বঙ্গবন্ধু নানা জায়গায় ছড়িয়ে আছে, ইতিহাসের জায়গা থেকে, শিল্প সাহিত্যের জায়গা থেকে, বিশ্লেষণের জায়গা থেকে, গল্প কবিতার জায়গা থেকে এগুলো সংগ্রহ করেছি। সংগ্রহ করতে করতে প্রায় আমার অনেক সংগ্রহ হয়ে গেছে। আচ্ছা। তখন রেমন্ড পাবলিশার্সের আমার বন্ধু রাজন বলল যে একটা বই দেয়া যায় কিনা বঙ্গবন্ধুকে নিয়ে। তাই আমি বললাম যে আমার এরকম একটা অনেক দিনের পরিকল্পনা আছে। তো বললো যে তাহলে বইটা আমাকে দাও। তারপর বইটা বের করেছে, এবার বইমেলায় বেরিয়ে এসছে। 600 পৃষ্ঠার একটা বই, 600 পৃষ্ঠা, অনেকগুলো কালার ছবি আছে, এবং আমি মনে করি এটা একটি নান্দনিক কাজ, যে বঙ্গবন্ধুকে যদি কেউ একটা বই থেকে জানতে চায়, আমার মনে হয় যে ওই বইটি, হ্যাঁ, ইতিহাসে, বিশ্লেষণে, স্মৃতিভাষ্যে, শিল্প সাহিত্যে বঙ্গবন্ধু, এই বইটি অনেক দূর নিয়ে যাবে। ওটা চমৎকার প্রোডাকশন করেছে রেমন্ড পাবলিশার্স। এটা গেল একটা। আর আমাদের শিশুরা, ওরা তো একটা ফ্যান্টাসি পছন্দ করে। ফ্যান্টাসির ভেতর থেকে আমি বঙ্গবন্ধুর একটি কিশোর জীবনী বলতে চেয়েছি। সেটা হচ্ছে যে টুঙ্গিপাড়ার দুটো বালিহাঁস উড়ে যাচ্ছিল তার দুটো বাচ্চা নিয়ে, কিন্তু শিকারি গুলি করে। আচ্ছা। বাচ্চা দুটো পড়ে যায়, তখন ওই মায়ের এবং বাবা ওই বাচ্চা দুটোকে নিয়ে কী করবে, রক্তাক্ত বাচ্চা, স্কুলে যায় দুটো বাচ্চা, ওদেরকে বলে যে আমাদের ছেলে মেয়ে দুটো একটু হাসপাতালে নিয়ে চলো। ওরা বলে আমরা তো নিয়ে যেতে চাই, এটা তো, কিন্তু কিভাবে যাব, আমার তো স্কুলে পড়া আছে, আজকে শেখ মুজিবকে নিয়ে পড়াবে, ওই পড়াশোনাটা যদি আমরা ভালো করে করি তাহলে আমরা বিদেশে যেতে পারবো। তো বলছে যে শেখ মুজিবের সঙ্গে আমরাই তো ছোটোবেলায় অনেক সাঁতার কেটেছি, বাল্যবেলায় খেলেছি, তো চলো আমাদের সঙ্গে চলো, আমরা শেখ মুজিবের ইতিহাসটা বলি, গল্পটা বলি। তখন ওরা ওই পিঠের চড়ে, দুটো ছেলে দুটো বালিহাঁসের পিঠের চড়ে, আহত হাঁসের বাচ্চা, যেতে যেতে অর্ধেক গল্প, হাসপাতালে গিয়ে অর্ধেক গল্প, শেষের দিকে অর্ধেক গল্প। এই বইটি আমি একটি উপন্যাস লিখেছি, নাম হচ্ছে রক্তের তরবারি। আচ্ছা। ইতিহাস পড়ে পড়ে আমি এই উপন্যাসটি লিখেছি, নাম হচ্ছে রক্তের তরবারি। এটা পাওয়া যায় পরিবার পাবলিকেশনস থেকে বেরিয়েছে। আমি মনে করি যে এটা একটা অন্য রকমের কাজ হয়েছে। আচ্ছা, এ গেল 3 নম্বর আপনার। 4 নম্বরটি কি? আমি মূলত লিখি ছোট গল্প। ছোট গল্প হচ্ছে আমার আরাধ্য জায়গা। এ পর্যন্ত আমার প্রায় 250 ছোট গল্প হয়েছে। এই ছোট গল্প থেকে বাছাই করে 50টা গল্প নিয়ে কথা প্রকাশ থেকে একটা গল্পের বই বেরিয়েছে, নাম হচ্ছে গল্প 50। এবং এই গল্প 50-এর মধ্য দিয়ে একজন কথা সাহিত্যিকের জীবনের চারপাশের যে উদ্ভাস, স্বপ্ন, ভেঙে পড়া জীবন, কিংবা নির্মাণের যে জীবনের যে বৈপরীত্য, এই সব কিছু মিলেই হচ্ছে আমার গল্প 50। সিলন পরিবারের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট হ্যাম্পার রয়েছে মনির হায়দার। আমাদের প্রিয় লেখকদেরকে সিলন এই গিফট হ্যাম্পারটি দিয়ে থাকে, আপনি এটি গ্রহণ করুন। দর্শক, আজকের সিলন চায়ের আমন্ত্রণ এখানে শেষ করছি, এবং আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, এবং বইমেলা আসছেন অবশ্যই যথাযথ সেফটি মেজার্স নিয়ে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আষাঢ় মাস ফেব্রুয়ারি 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার, বই মেলাই মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই, সুরে সুরে বলি তাই বই এবং বই।